আসসালামু আলাইকুম এভরিওয়ান। নিয়ে আসলাম তোমাদের জন্য ভাবির মৃত্যু গল্পের 4 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মেজো ভাই হঠাৎ রাগে ফেটে পড়ল। কণ্ঠটা কাঁপছিল, কিন্তু চোখে ছিল আগুন। আমার কণ্ঠে মিল পাও কিভাবে বাবা? তুমি ছাড়া এত আত্মীয় স্বজন পরিচিত মানুষ কেউ তো কোনোদিন বলেনি আমাদের কণ্ঠ এক। এখন মন গড়া কথা বানিয়ে আমাকে ফাঁসাতে চাইছো? বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ধমক ছুড়ে দিয়েই সে ঘুরে দাঁড়ালো সাজুর দিকে। মুহূর্তেই গলার সুর পাল্টে গেল, নম্র, প্রায় অনুনয় ভরা। ভাই, আমি সহজ সরল মানুষ। রিশাদ রেকর্ডে যা বলেছে আমি ততটা খারাপ নই। আমার জীবনে লুকানোর কিছুই নেই। আমার দৈনন্দিন রুটিন একেবারেই সোজা। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। নিলয় ধীরে ধীরে বলতে শুরু করলো, ফজরের আজান হলেই ঘুম ভাঙে, নামাজ পড়ি, একটু হাঁটি, তারপর বাড়ি ফিরে 1 কাপ চা খেয়ে গোসল। 8টার মধ্যেই দোকানে যাই। বাজারের হোটেলে নাস্তা করে দোকান খুলে বসি। বাবা আসে প্রায় 10টার দিকে। সে এক মুহূর্ত থামলো, চোখ বুলিয়ে নিল উপস্থিত সবার মুখের উপর। জোহরের আজান দিলে বাবা দোকান থেকে বের হয়ে নামাজে যায়। বাড়ি গিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে আমার জন্য খাবার নিয়ে আসে। তারপর আবার সারা দিন দোকানে। এসের সময় বাবা বের হয়, আর আমি। কণ্ঠটা এবার একটু ভারী হয়ে উঠল। রাত 11টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরি। কোনো মতে খাওয়া শেষ করে বিছানায় গেলেই ঘুম আমাকে কুয়াশার মধ্যে জড়িয়ে ধরে। শেষ কথাটুকু বলেই নিলয় থেমে গেল, যেন আর কিছু বলার নেই। ঘরের ভেতর তখন শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ। উপস্থিত সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে, কেউ কিছু বলছে না, শুধু মাথা নেড়ে যাচাই করছে শোনা কথাগুলো। নীরবতার ভেতর হঠাৎ কথা বললেন সূচনার মামা, অর্থাৎ রিশাতের বড় ভাবির মামা। তিনি সাজুর দিকে তাকিয়ে ধীরে সরে বললেন, আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। এসআই স্যারের কাছে আপনার পরিচয় শুনে আমি অবাক হয়েছি। আপনার সম্পর্কে আমি এতটা জানতাম না। কাল আমার এক বন্ধুর সাথে বিকেলের কথা হচ্ছিল, তখন সেই আপনার নাম বলেছিল। সাজু শুধু হাসলো। নিজের ব্যাগ থেকে কফি বের করে আবার কাপে কফি ঢালতে লাগলেন। কফির নেশাটা অনেক বেড়েছে। পরিস্থিতি এমন যে সাজু এখন নিজের ব্যাগে করে কফি নিয়ে যায়। যেখানে যায় সেখানেই সঙ্গে কফি থাকে। একসময় ঠান্ডা কফি প্রিয় ছিল, কিন্তু এখন কফি হলেই হচ্ছে। অবস্থা বুঝে ব্যবস্থা। সূচনার মামা তখন বললেন, আমার বন্ধু রাতে ঘটনা শুনে আপনাকে আমার হয়ে মেল করেছে। আমি নিজেও জানতাম না, কিন্তু আপনি আসছেন, আমি খুব খুশি হয়েছি। এবার যদি দ্রুত সূচনার হত্যাকারী শনাক্ত হতে পারি তাহলে আরেকটু শান্তি পেতাম। সাজু ভাই রিশাতের বাবার দিকে তাকিয়ে বললেন, আমি একটু রিশাতের ঘরে যেতে চাই, চলুন ঘুরে আসি। বিমল ভাই, আপনিও আসেন। সাজু ভাই, রিশাতের বাবা, এসআই মিলন মিত্র, মেজু ভাই ও সূচনার মামা সবাই মিলে রিশাতের ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালো। সবাই স্থির থাকলেও সাজু চারদিকে তাকিয়ে ঘুরে ঘুরে দেখতে থাকে। রিশাতের লাশ এখন জেলা হাসপাতালের মর্গে। কাল রাতেই পুলিশ এসে তার লাশ উদ্ধার করে পোস্টমর্টম করতে নিয়ে গেছে। রাতেই পুলিশ ঘরের চারদিকে ছবি তুলে রেখেছিল, সেগুলোই সাজু আগে একবার দেখে নিয়েছেন। এসআইকে উদ্দেশ্য করে সাজু বলল, আপনার ছবিতে এখানে একটা গুছানো ব্যাগ ছিল, সেটা কোথায় গেল? এসআই বিমল মিত্র বললেন, কিসের ব্যাগ? ঋষাদের লাশ সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় যখন দেখা যাচ্ছিল তখন তার পেছনে খাটের পাশে একটা ব্যাগ দেখেছিলাম ছবিতে, কিন্তু সেই ব্যাগটা এখন নেই কেন? ঘরের জিনিসপত্র সরানো হয়েছে, মেজো ভাই বললেন। আমি সরিয়েছি। ঋষাদ মনে হয় রাগ করে বাড়ি থেকে চলে যেতে যাচ্ছিল, তাই ব্যাগ গুছিয়ে রেখেছিল, কিন্তু তার আগেই তো আত্মহত্যা করে মারা গেল। সাজু বলল, একটা মানুষ ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে চলে যাবার সিদ্ধান্ত নিলে সেই মানুষ আবার আত্মহত্যা করে? সূচনার মামা বলেন, আমারও মনে হচ্ছে আত্মহত্যা হতেই পারে না, কিন্তু রেকর্ডের গরমিল ছাড়া আর তো শক্ত প্রমাণও নেই কিছু। সাজু ভাই মামার দিকে তাকিয়ে বলেন, আপনি তো টুকটাক রাজনীতি করেন, তাই না? নিজ এলাকায় বেশ দাপট আর পরিচিতি আছে আপনার। মামা গর্বের সঙ্গে বলেন, ঠিকই ধরেছেন। আপনি কি আমাকে চেনেন নাকি? এত বড় একজন মানুষ, তিনি আমার খবরও জানেন।
মানুষ খাল কেটে কুমির আনে, কিন্তু অপরাধী হয়েও সব দোষ লুকাতে বেশি ভালো সাজতে গিয়ে কেউ নিজেই আইনের আশ্রয় নেয়। এমনটা কখনো শুনেছেন মোশাররফ সাহেব? সাজুর ইঙ্গিতে খোঁচা খেয়ে মামা চুপসে গেলেন। খানিকটা রাগ করলেন সেটাও বোঝা যাচ্ছে। তিনি গম্ভীর গলায় বললেন, এটা কোন ধরনের কথা? আপনি কি আমাকে সন্দেহ করছেন? সাজু দাঁত বের না করেই ঠোঁট নাড়িয়ে হাসল। আপনাকে কেন সন্দেহ করব? আপনিই তো পুলিশ ডাকলেন। নিজের ভাগ্নে হত্যার বিচার চেয়ে দিনরাত থানা পুলিশ মাতিয়ে রেখেছিলেন। তাহলে ওই কথা কেন বললেন? আর একটু গভীরে যাই, তারপর আপনার সব প্রশ্নের উত্তর দিব। অবশ্য আমি উত্তর দেওয়ার আগেই আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন। মামা বেশ বিরক্ত হয়ে তাকিয়ে রইলেন। সাজু সেদিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মেজো ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, আপনার গলায় কিসের আঘাত? যখন থেকে এসেছি তখন থেকেই দেখছি মাফলার জড়িয়ে দাগটা বারবার লুকানোর চেষ্টা করছেন। মেজো ভাই হঠাৎ কি বলবেন ভেবে না পেয়ে থতমত খেয়ে নিজেকে সামলে নিলেন। তারপর আস্তে আস্তে বললেন, রাতে ঘুমের মধ্যে গলায় জড়িয়ে গিয়েছিল, খুলতে গিয়ে গিট্টু লেগেছিল। আপনার স্ত্রীর সিজার হয়েছিল কোন হসপিটালে? চলুন আমরা একটু হসপিটাল থেকে ঘুরে আসি। যেহেতু আপনার স্ত্রীর মৃত্যু নিয়ে একটা রহস্যের প্রশ্ন এসেছে, সেটাকে খুঁজে পাই কিনা দেখি। নিজের স্ত্রীর মৃত্যুর ঘটনার কথা উঠতেই মেজো ভাই আবার চুপসে গেলেন। মুখটা অন্ধকার করে এদিক সেদিক তাকিয়ে বললেন, ভাবি মারা গেল, রিশা তো মারা গেল, এদের খুনিদের আগে বের করেন না। সেই 7 মাস আগে কি হয়েছিল সেটা কি বের করতে পারবেন? সাজু বলল, রশির মাঝখান থেকে টেনে কোনো লাভ নাই ভাই। যে কোনো একটা সাইড থেকে টান শুরু করলে অপর প্রান্ত খুব সহজেই চলে আসবে। মনে রাখবেন, খুনি সব সময় সত্য লুকাতে চায় না। সে শুধু এমন একটা মিথ্যা বেছে নেয় যেটা তার কাছে সবচেয়ে নিরাপদ মনে হয়। ঘটনাস্থলে যে জিনিসটা থাকার কথা ছিল না, সেটাই আসলে আমাকে খুনির কাছে নিয়ে যাচ্ছে। মানুষ ভুলে যায়, সময় ভুলে যায়, কিন্তু খুনির করা একটা মাত্র ছোট অভ্যাস কখনো মুছে যায় না। এসআই বিমল মিত্র কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু সাজুর মনোযোগ তার মোবাইলে। সাজু ভাই তার মোবাইলে তাকিয়ে আছেন। কয়েকটা লাইনের একটা মেল এসেছে। হ্যালো সাজু ভাই, ভেবেছিলাম আর বাইরে আসবো না। 4 বছরে কত প্রস্তাব পেয়েছি, কত রাজনৈতিক দলের থেকে অফার ছিল জেল থেকে বের হয়ে পুনরায় আগের মতো কাজ করার, কিন্তু কখনো মনে হয় না আমি বের হব। 56 খুনের দায় নিয়ে ফাঁসির মঞ্চে যাবার জন্য প্রস্তুত ছিলাম সব সময়। আল্লাহ ভাগ্যে অনেক কিছু রেখেছেন। সারা দেশ যেহেতু জানে, তাহলে আপনিও নিশ্চয়ই জানেন যে বিদ্রোহী মঞ্চের এক নেতাকে রাস্তায় প্রকাশ্যে গুলি করা হয়েছে। সপ্তাহখানেক মৃত্যুর সঙ্গে লড়াই করে লোকটা মারা গেল। দেশের লাখ লাখ মানুষ তার জন্য দোয়া করলো, কিন্তু আশ্চর্যের বিষয়, তার খুনিকে এখনো গ্রেফতার করা গেল না। আমার দীর্ঘ কালো জীবনের অভিজ্ঞতা থেকে জানি ওই খুনিকে আর পাওয়া যাবে না। চোখের সামনে পেলেও ধরা হবে না। আমি নিজেই কত কন্ট্রাক্ট নিয়ে এভাবে খুন করতাম। মাথায় বড় হাত না থাকলে এরকম রিস্ক কেউ নেয় না। আমি জেল থেকে পালাইলাম, শুনলাম বিদ্রোহী মঞ্চের সেই লোকটার হত্যার বিচারের দাবিতে কিছু মায়েরা অনশন করছেন। তাদের মধ্যে 2জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এইসব দেখে নিজেকে সামলানো কষ্ট। আমি আবার মায়ের মতো মানুষের কাছে খুবই দুর্বল। আমি আবারও লড়াইয়ে নামলাম। 2-4টা খুন হবে, তবে এবার আমি আমার অস্তিত্ব পুরো দেশে ছড়িয়ে দিব। অসহায় মানুষের একটা ভরসার স্থান হবে। রবিউল ইসলাম রাব্বি। কি করব বুঝতে পেরেছেন তো? আপনি বুঝবেন, কারণ আপনি বুদ্ধিমান। সম্ভবত খুব শীঘ্রই আমাদের দেখা হবে। আমার সেই চাদরটা নিশ্চয়ই আপনার কাছে এখনো রয়েছে, তাই না? যে চাদরে আমি একটা চিরকুট জড়িয়েছিলাম। চাদর জড়ানো চিরকুট, আবারও চিরকুট পাবেন, অনেক চিরকুট। সবগুলোই আমি চাদরে জড়িয়ে দিব। আপনি, আপনারা, আপনার দেশের আইনও অনেক কিছুর কাছে বাধাগ্রস্ত হয়ে যায়। আমার কোনো সীমাবদ্ধতা নেই। অসংখ্য চিরকুট নিয়ে আমি সেসব মানুষের দরজায় হাজির হব। যারা নিরাপদ মানুষকে কষ্ট দেয়, প্রত্যেকে চিরকুট পাবে, চাদর জড়ানো চিরকুট। ইতি রাফসান মাহমুদ, দা রবিউল ইসলাম রাব্বি। মেল পরে সাজুর কপালে ভাঁজ পড়ে। ডিবি অফিসে বড় ভাই হাসানের কাছে কল দিয়ে জানা যায় ঘটনা সত্যি। রাফসান মাহমুদ ওরফে রবিউল ইসলাম রাব্বি আজকে ভোরবেলা পালিয়েছে। মোবাইল পকেটে রেখে সাজু এসআই বিমল মিত্র ও মেজু ভাই নিলয় মুন্সিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলেন।
50 শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতাল। পানগুছি নদীর তীরে অবস্থিত হাসপাতালটি মোড়লগঞ্জ বাজারের পূর্ব পারে, উত্তর দক্ষিণ দিকে বয়ে চলা নদীর পূর্ব পারে খেয়াঘাট পার হলেই হাসপাতালের এরিয়া। উপজেলা হাসপাতাল ব্যতীত সরকারি সকল প্রতিষ্ঠান নদীর পশ্চিম তীরে অবস্থিত। থানা, ব্যাংক, নির্বাচন অফিস, উপজেলা ভবন, প্রেস ক্লাব সবকিছুই বাজারের পাশেই। রিশাদদের গ্রাম থেকে তারা সরাসরি মোড়লগঞ্জ সদরে এসে থামেন। বাজারের খেয়াঘাট থেকে রিজার্ভ ট্রলার নিয়ে হাসপাতালের ঘাটে গিয়ে নামেন সাজু ভাই, এসআই বিমল মিত্র ও রিশাদের মেজু ভাই নিলয় মুন্সি। ট্রলার থেকে নেমে তারা সরাসরি হাসপাতালে গিয়ে উপস্থিত হয়। নিলয় মুন্সির যেই বন্ধু নিলয়ের স্ত্রী সিজার করছিল তার সাথে দেখা করার জন্য এরা হাসপাতালে গেল। ভদ্রলোকের নাম ডাক্তার ওবায়দুল সিদ্দিক। পুরো উপজেলা জুড়ে তার বেশ সুনাম। সাজুর দাদার বদৌলতে ডাক্তারের সঙ্গে সাজুর পূর্ব থেকেই খুব ভালো পরিচয় আছে। সাজুর বাসায় এই একই উপজেলায়। বারবার নির্বাচিত চেয়ারম্যান সাজুর দাদা বর্তমান পার্সোনাল ডাক্তার, এই ডাক্তার ওবায়দুল সিদ্দিক। মেজভাই নিলয় মুন্সি ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, ভাবির খুনের তদন্ত চলছে। রিশা তো কাল আত্মহত্যা করেছে, তা তো জানো। ইনি গোয়েন্দা, তোমার সাথে দেখা করতে এসেছেন। ডাক্তার ওবায়দুল সিদ্দিক বলেন, পরিচয় করাতে হবে না, আমি সাজুকে চিনি। ওর দাদাকে তো আমি গত 3 বছর ধরে চিকিৎসা দিচ্ছি। তারপর সাজু ভাইয়ের দিকে তাকিয়ে বলেন, সাজু, তদন্তের জন্য শেষমেশ আমার কাছেই চলে এলে। সব সময় তোমার গল্প শুনতাম, এবার নিজের চোখে দেখার সুযোগ পেলাম। সাজু সংক্ষেপে বলল, 7 মাস আগে ওনার স্ত্রী এই হাসপাতালে সিজার হয়েছিল। আপনি সম্ভবত সিজার করেছিলেন। আমি জানতে চাচ্ছি, সিজারের পরের দিন হঠাৎ কিভাবে ওনার স্ত্রী মারা গেল? আপনার কি কিছু মনে পড়ে? মৃত্যুটা কি স্বাভাবিক ছিল নাকি অস্বাভাবিক? ডাক্তার একটু চমকে উঠলেন, যদিও সেই চমকানোকে সন্দেহের কিছুই নাই, বরং আচমকা পুরনো স্মৃতি নিয়ে কথা বললে অবাক হওয়া তো স্বাভাবিক। গলাটা পরিষ্কার করে ডাক্তার বললেন, সবকিছু মোটামুটি ঠিক ছিল। ওনার অপারেশন হয় হাসপাতালের পাশেই আমার ক্লিনিকে। শারীরিক সমস্যা কিছুটা ছিল, কিন্তু মেজর কিছু নয়। সিজারের পর দিন আমি এখানে রাউন্ডে ছিলাম। হঠাৎ নিলয় আমাকে কল দিয়ে বলে ওর স্ত্রী নিঃশ্বাস নিচ্ছে না। আমি দ্রুত রাউন্ড থেকে বের হয়ে ক্লিনিকে গেলাম। পরীক্ষা করে দেখলাম মারা গেছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে। নিলয়ের মা, বাবা, ভাবি কেউ কিছু বলতে পারলেন না। নিলয় ক্লিনিকে ছিল না। ওকে ওর বাবা কল দিয়ে জানানোর পরে ও আমাকে কল দিয়ে বাড়ি থেকে রওনা দেয়। আন্টি বলেন তিনি নাকি সামনেই ছিলেন। হঠাৎ রোগী বুক ধরে নাকি অস্থির হয়ে ওঠে, শরীরে জ্বালা পোড়া, শ্বাসকষ্টের কথাও নাকি জানায়। তারপর নিজের সন্তানকে স্পর্শ করে আর পরবর্তী 5 মিনিটের মধ্যে স্তব্ধ হয়ে যায়। আমি বলেছিলাম যে মৃত্যু নিয়ে কোনো সন্দেহ হলে পোস্টমর্টম করতে পারে, কিন্তু ওরা পরিবার থেকে কেউ চাচ্ছিল না। তাছাড়া নিলয়ের শ্বশুর শাশুড়ি কেউ নাই, ওদিক থেকেও কোনো চাপ ছিল না। তাই স্বাভাবিক মৃত্যু মেনে নিয়ে তারা লাশ বাড়িতে নিয়ে যায়। এই তো, এর বেশি তো জানি না। সাজু বলল, সেদিন এখানে কোনো দায়িত্বশীল নার্স বা কর্মকর্তা ছিল না? কোনো বয়, এমন কেউ যিনি এখানে কি হয়েছিল সেটা সম্পর্কে বলতে পারে? না, থাকলে বা আমাকে জানালে আমি তো সবার আগে তাদের বিরুদ্ধে কথা বলতাম, যদি তেমন অস্বাভাবিক কিছু জানতাম। সাজু উঠে দাঁড়ায়। বিমল মিত্রের বিরক্ত লাগছে। এই সামান্য কথা জানার জন্য এত দূর কষ্ট করে হাসপাতালে আসার কি দরকার ছিল? ঘটনা সবই তো পরিষ্কার। শুধু শুধু হয়রানি করে ছোটাছুটি করার কোনো মানে হয় না। এমনিতেই মামলা নিয়ে দিনরাত এক হয়ে যাচ্ছে। তারা হাসপাতাল থেকে বের হয়ে আবার ট্রলারে গিয়ে ওঠে। বের হবার আগে সাজু ভাই ডাক্তারের সঙ্গে একা একা কিছুক্ষণ কথা বলেছেন। কথা বলার সময় সাজু নিজেই এসআই ও নিলয়কে দূরে সরিয়ে দেয়। ডাক্তারের সঙ্গে কি কথা হয়েছে সেটা জানতে ইচ্ছে করছে বিমল মিত্রের। আবার ডাক্তারের সঙ্গে কথা শেষ করে এসে ট্রলারের ওঠার আগেও মোবাইলে কার সঙ্গে যেন 2 মিনিটের মতো কথা বলেছে। নিশ্চয়ই কিছু একটা বের হচ্ছে। ভাবলেন জিজ্ঞেস করবেন, কিন্তু সে কিছু বলার আগেই সাজু নিলয়ের দিকে তাকিয়ে বলল, নিজের ভাইয়ের খুনিকে চোখের সামনে খুন করতে দেখার পরও আপনি সেই খুনিকে বাঁচাতে চাইছেন? কাজটা কি ঠিক হচ্ছে? নিলয় মুশি তাকিয়ে রইলেন। ট্রলারের ইঞ্জিনের ভটভট শব্দ আর নদীর মাঝখানে বাতাসের শো শো সুরে মেলা। বিমল মিত্র বলেন, কি উনি জানেন খুনি কে? সাজু বলল, হ্যাঁ জানেন।
ওনার গলার দাগটা খুনির দেয়া আঘাত। সম্ভবত রিশাদকে খুন করার সময় উনি যখন দেখে ফেলেছেন, তখন ওনাকে ভয় দেখানোর জন্যই খুনি ওনার গলায় কিছু একটা দিয়ে চেপে ধরেছিলেন। নিলয় মুন্সি থতমত খেয়ে বলেন, না না, কি বলেন? আমি কিভাবে জানবো খুনিকে? জানলে তো সবার আগেই বলে দিতাম। সাজু বলল, ভয় পেয়েছেন। খুনি ভয় দেখিয়েছে বলে ভয় পাচ্ছেন। রিশাদের রেকর্ডের বাকিটুকু সবই আপনার কণ্ঠ, এতে সন্দেহ নেই। এটাও আপনিই বলেছেন ভয়ে, জীবন হারানোর ভয়। আপনাকে নিয়ে এত দূর হাসপাতালে আসার বড় কারণ হচ্ছে আলাদা নিয়ে আসা। সবকিছু স্বাভাবিকভাবে যেন বলতে পারেন সেই নিশ্চয়তা দিতে চাই। এসআই বিমল মিত্র বলেন, কে সেই খুনি? আপনি কি খুনিকে সেটা ধরতে পেরেছেন? হ্যাঁ, কে সেই খুনি? সাজু ভাই প্রথমে কিছু বললেন না। অদূরের ঘাটের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিলেন। বিমল মিত্র আরো কিছু জিজ্ঞেস করতে গিয়েও থেমে যাচ্ছেন। সাজু ভাই সেভাবেই পাড়ের দিকে তাকিয়ে বললেন, মিশাদকে খুন করেছে রিশাতের বড় ভাবির মামা মোশাররফ হোসেন, যার ডাক নাম তাহের। এসআই বিমল মিত্র অবাক হয়ে তাকিয়ে থাকেন। অবাক হয়েছে রিশাতের মেঝো ভাই। সাজু ভাই এখানে তদন্ত এসেছে সূচনার মামার মেইলের কারণে। এটা এসআই বিমল মিত্র জানে। খুনি খুন করে আবার নিজেকে খুঁজে বের করার জন্য গোয়েন্দা নিয়ে আসবে, এতটা বোকা মানুষ হয় নাকি? এসআই বিমল মিত্র মনে মনে হাসলেন। এই প্রথম তার মনে হচ্ছে সাজু নামের লোকটা একটা অপদার্থ। সামান্য এই কথাটাও সে জানে না যে খুনি নিজে কেন গোয়েন্দা ডাকবে। মানুষ কি এতটাই পাগল? সাজু বলল, আমাকে মেল করেছে তাহের সাহেবের বন্ধু। তাহের সাহেব কিন্তু জানতেন না গোয়েন্দা আসবে। তিনি নিজেও বলেছেন যে তিনি ইচ্ছে করে আমাকে ডাকেন নাই, সেটা মনে আছে? নিলয় মুন্সি ও এসআই বিমল মিত্র দুজনেই মাথা নাড়ে, বোঝায় তাদের মনে নাই। তবে নতুন ঘটনার গন্ধ পেয়ে বিমল মিত্র খানিকটা মনোযোগ দিলেন। ট্রলার প্রায় ঘাটের কাছাকাছি। এপারের নদীর তীরে মসজিদে মাইকে আসরের আজান দিচ্ছে। সাজু নিজের ঘড়ির দিকে তাকায়। নদীতে সূর্যের নরম আলো মৃদু ঢেউয়ের তলে চকচক করছে। মাঝ নদীতে তেল ভর্তি কার্গো জাহাজ হর্ন বাজিয়ে সামনে জাহাজের সংকেত পাঠাচ্ছে। ঘাটের ট্রলার ভিড়ছে। ইঞ্জিনের ভটভট শব্দ বন্ধ হয়েছে। তারা তিনজনেই বোট থেকে নামলেন। সামনে উজু করার ঘাট। সাজু বলল, নামাজ পড়ে আমরা এখানে একজনের সঙ্গে দেখা করব, আপনি একটু অপেক্ষা করুন, আমি মসজিদে যাচ্ছি। এখন নামাজ না পড়লে আর সময় পাবো না। বিমল মিত্র চায়ের দোকানে চা খেলেন। বউয়ের সঙ্গে কথা বলে কিছুটা সময় পার করে তারপর সাজুর জন্য অপেক্ষা করছে। নামাজ পড়ে সাজু যখন আসছিল, তখন সাজুর সঙ্গে একজন মধ্যবয়স্ক মানুষ, তার পরনে পাঞ্জাবি পাজামা। পান খেয়ে পাঞ্জাবির বুকে খানিকটা অংশে পানের পিকের দাগ লেগে আছে। লোকটা বয়স আন্দাজ করার চেষ্টা করলো বিমল মিত্র। খুব মনোযোগ দিয়ে সাজুর কথা শুনছেন। বিমল মিত্রের সামনে এসে সাজু বলল, ইনি তাহের সাহেবের বন্ধু। তার করা মেল পেয়ে আমি এই গ্রামে গিয়েছিলাম। ওনার নাম আফজাল তালুকদার। তারপর লোকটার দিকে তাকিয়ে সাজু বলল, গতকাল রাত 8টার পরে তাহের সাহেবের সঙ্গে আপনার কি কি কথা হয়েছে বলুন আমাকে। ইনি আমাদের থানার এসআই বিমল মিত্র। আপনার সাথে যেভাবে কথা হয়েছে সেভাবে বলেন। আফজাল সাহেব মুখ ভর্তি পানের পিক নদীর তীরে নিক্ষেপ করে মুখ পরিষ্কার করে নিলেন। তারপর সামনে তাকিয়ে বললেন, তাহের ওর বোনের একমাত্র মেয়েকে নিজের চেয়েও বেশি ভালোবাসতো। যেদিন মেয়েটা খুন হয় সেদিনই কল দিয়ে খুব কান্না করছিল। দিনের মধ্যে আমি অন্তত 2বার কল করতাম। কাল রাতেও তাই খোঁজ নিতে কল করি। তাহেরকে জিজ্ঞাসা করলাম কোনো আপডেট পেয়েছে কিনা। তাহের আফসোস করছিল আর বলছিল যে খুনিকে ধরতে পারছে না। আবার বাড়ির ছোট ছেলেটাও নাকি আত্মহত্যা করেছে। আমি ওর সঙ্গে কথা শেষ করে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আমি জানতাম আপনি কারোর সঙ্গে মোবাইলে কথা বলে বিস্তারিত শোনেন না। আমার মেয়ের মাধ্যমে আপনার কাছে ঘটনার বিস্তারিত লিখে পাঠানোর ব্যবস্থা আমি নিজেই করি। আমার মোবাইল থেকে আমার মেয়ে আপনাকে মেল করেছে। আপনাকে পাঠানোর পরে আমি তাহেরকে কল দিয়ে জানাই যে আমাদের উপজেলারই একজন গোয়েন্দা আছে। আমি নিজে সব কিছু বলে দিয়েছি। শুনে তাহের খানিকটা বিরক্ত হয়। সে জানায় যে গোয়েন্দা আসার দরকার নাই, পুলিশ জানে খুন কে করেছে। আমি তখন মেয়েকে বলে আবারও আপনার কাছে মেসেজ পাঠাতে বলি। আমি ভেবেছিলাম আপনি হয়তো যাবেন না, কিন্তু সকাল 11টার দিকে তাহের আবার কল দিয়ে রাগারাগি করে। গোয়েন্দা কেন গেছে?
আমি কেন নিষেধ করিনি ইত্যাদি ইত্যাদি অনেক কথা আমাকে শোনায়। এসআই বিমল মিত্র সাজুর দিকে তাকিয়ে রইল। রিশাতের মেজো ভাই নিলয় মুন্সির চেহারা একদমই পরিবর্তন হয়ে গেছে। সাজুর মোবাইলে কল আসে। পকেট থেকে মোবাইল বের করে রিসিভ করেই 30 সেকেন্ডের মধ্যে কল কেটে দেয় সাজু ভাই। কথা শেষ করেই বলেন, আপনাকে মেলা মেলা ধন্যবাদ, দরকার হলে আবার যোগাযোগ করব। বিমল ভাই চলুন, একটু জরুরি যেতে হবে। কোথায়? গেলেই দেখতে পারবেন মশাই। দুটো মোটরসাইকেল ভাড়ায় নিয়ে এক গাড়িতে সাজু ভাই ও আর এক গাড়িতে এসআই বিমল মিত্র এবং নিলয় মুন্সি রওনা দিল। সাজুর গাড়ির সামনে, পেছনে পেছনে এসআই বিমল মিত্র ও নিলয়ের গাড়ি। প্রায় 15 মিনিট পরে তারা একটা ছোট বাজারের মধ্যে গিয়ে দাঁড়ায়। বাজারে এক প্রান্তে কিছু মানুষের ভিড়। সাজু ভাই ভিড়ের মধ্যে এগিয়ে গেলেন। পেছনে পেছনে এসআই বিমল মিত্র ও নিলয় মুন্সি। ভিড়ের মাঝে হাত পিছন মোড়া করে বাঁধা অবস্থায় মাটিতে বসে আছেন তাহের সাহেব, রিশাতের বড় ভাবির মামা তাহের। সাজুকে দেখে তিনি চোখ বড় বড় করে তাকিয়ে বললেন, আমাকে কেন ধরতে বলেছেন? মাস্তানি করেন এখানে? পরিণাম কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। সাজু ভাই কথাটা গায়ে মাখলেন না। তিনি এসআই বিমল মিত্রের দিকে তাকিয়ে বললেন, গ্রাম থেকে বের হবার আগে যতক্ষণ বাড়িতে ছিলাম তখনই বোঝা যাচ্ছিল তিনি যে কোনো সময় সেখান থেকে হারিয়ে যাবেন। সম্ভবত তিনি বুঝতে পেরেছিলেন তার অপরাধ চাপা থাকবে না। আমি সেই জন্যই ওই গ্রামে, পাশের গ্রামে আমার পরিচিত দুটো ছেলেকে বলেছিলাম নজর রাখতে। ওরাই তাহের সাহেবকে পালাতে দেখে পেছন পেছনে এসে এই বাজারে আটক করেছেন। তার মানে রিশাতকে খুন ইনি করেছেন? তাহলে রিশাতের ভাবিকে খুন কে করেছে? সাজু ভাই কোনো জবাব না দিয়ে ভিড়ের সাইডে দাঁড়িয়ে থাকা রিশাতের মেজো ভাই নিলয় মুন্সির দিকে তাকিয়ে রইলেন। বিমল মিত্র বলেন, নিলয় সাহেব। সাজু মাথা নাড়ায়, না, ভাবির খুনি নিলয় নয়, খুনি আরেকজন। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, আর একটু অপেক্ষা করুন। চলুন ওনাদের গ্রামে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আমাদের এই গল্পের প্রথম সিজন এখানেই শেষ করছি। এই গল্পের দ্বিতীয় সিজন কমেন্ট বক্স ও ডিসক্রিপশনে দেওয়া চ্যানেলে আপলোড করা হবে। আপনারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ওই চ্যানেলে এই গল্পের পরবর্তী সিজন নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।